সালামু আলাইকুম রহমতুল্লাহ। একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন থেকে আলোচনা করার চেষ্টা করব। বিষয়বস্তু তড়িৎদ্বার ও কোষের বিভব সংক্রান্ত নার্নস্ট সমীকরণ। তো শুরুতে তড়িৎদ্বার সম্পর্কে আমরা কিছু কথা বলে নিই। তড়িৎদ্বার 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 বলতে সাধারণত আমরা বুঝি যে কোনো ধাতব দণ্ড, যেমন ধরো জিঙ্ককে আমরা কি করব, জিঙ্কের একটা তড়িৎ বিশ্লেষ্যের ভিতরে যদি ডুবাই, যেমন জিঙ্ক সালফেট, তাহলে একটা তড়িৎদ্বার তৈরি হয়। অর্থাৎ কোনো একটি ধাতুকে যদি ওই ধাতুরই কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যদি আমরা নিমজ্জিত করি, তাহলে একটি তড়িৎদ্বার সৃষ্টি হয়, যাকে আমরা বলি ধাতু এবং ধাতব আয়ন তড়িৎদ্বার। এভাবে যে কোনো ধাতুকে যদি আমরা ওই ধাতুরই কোনো দ্রবণের মধ্যে যদি আমরা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে যদি আমরা নিমজ্জিত করি, তাহলে আমরা যে তড়িৎদ্বার পাই তার নাম হলো ধাতু এবং ধাতব আয়ন তড়িৎদ্বার। পাশাপাশি এই যে তড়িৎদ্বার সৃষ্টি হলো, আমরা দেখতে পাই এই তড়িৎদ্বারে ধাতব দণ্ড থেকে ধাতব পরমাণুগুলো এই দ্রবণে আসার জন্য চেষ্টা করে। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে আয়ন থেকে দ্রবণটাও ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হওয়ার চেষ্টা করে। ফলে হয় কি, এই ধাতব দণ্ড এবং এই দ্রবণের মাঝখানে মানে সংযোগস্থলে একটা বিভবের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি তড়িৎদ্বার বিভব। পাশাপাশি আমরা দেখব যে যখন একটি কোষ, যে কোনো গ্যালভানিক কোষ আমরা তৈরি করব, তখন দুইটা তড়িৎদ্বার নিয়ে আমরা গ্যালভানিক কোষ তৈরি করব। তো দুইটা তড়িৎদ্বারের মোট বিভবই হবে ওই গ্যালভানিক কোষের বা ওই কোষের তড়িৎদ্বার বিভব। তো বিজ্ঞানী আরেকটু বলে নেই যে সাধারণত কোনো একটি কোষ যখন প্রমাণ অবস্থায় থাকে, প্রমাণ অবস্থায় আমরা একটি তড়িৎদ্বারের বিভব বা আমরা যখন একটি কোষ বিভবই নির্ণয় করতে যাই, প্রমাণ অবস্থা বলতে আমরা কি বুঝি, যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কোষে যে আয়নগুলো বিদ্যমান থাকবে সেই আয়নগুলোর ঘনমাত্রা হবে 1 মোলার এবং চাপ হবে 1 অ্যাটমসফিয়ার। এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে কোষ বিভবটা এই নিয়ামকগুলোর উপরেই কিন্তু নির্ভর করে, অর্থাৎ চাপের উপর নির্ভর করবে, তাপমাত্রা, আয়নগুলোর ঘনমাত্রার উপর নির্ভর করবে। তো সবসময় কোষে আমরা দেখব আয়নগুলোর ঘনমাত্রা 1 মোলার থাকে না, তাপমাত্রাও চেঞ্জ হয়, চাপও চেঞ্জ হতে পারে। যখন কোনো একটি কোষ প্রমাণ অবস্থায় থাকবে না, অর্থাৎ স্ট্যান্ডার্ড স্টেটে থাকবে না, নন স্ট্যান্ডার্ড স্টেটে থাকবে বা অপ্রমাণ অবস্থায় থাকবে, তখন আমরা কোষ বিভব কিভাবে নির্ণয় করব বা কোষের ইএমএফ কিভাবে নির্ণয় করব। তোমরা জানো ইএমএফ মানে হলো ইলাবোরেশন, আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে অর্থাৎ এই অপ্রমাণ অবস্থায় কোষ বিভবের সাথে প্রমাণ অবস্থার কোষ বিভবের একটি সম্পর্ক আছে, যেটা একটি সমীকরণের মাধ্যমে জার্মান রসায়নবিদ নার্নস্ট উনি উপস্থাপন করেন। আচ্ছা, আমরা এটাও মুছে দেই। বিজ্ঞানী নার্নস্ট জার্মান রসায়নবিদ, ইনি
তো জার্মান রসায়নবিদ উনি প্রমাণ অবস্থায় একটি কোষের কোষ বিভবের সাথে অপ্রমাণ অবস্থায় একটি কোষের কোষ বিভব কেমন হবে এইটি একটি সমীকরণের সাহায্যে উপস্থাপন করেন, যেটি নারনস্ট সমীকরণ নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নারনস্ট সমীকরণের সাহায্যে কিভাবে কোষ বিভব নির্ণয় করা যায় এটা বোঝার জন্য, জানার জন্য আমরা উদাহরণ হিসাবে আমরা একটি ড্যানিয়েল কোষ বিবেচনা করতে পারি। অর্থাৎ ড্যানিয়েল কোষের আমরা চেষ্টা করব যে ড্যানিয়েল কোষের কোষ বিভব নারনস্ট সমীকরণের সাহায্যে আমরা প্রকাশ করব। তো শুরু করা যাক। আমরা একটি ড্যানিয়েল কোষের সংকেত আমরা অঙ্কন করি। তোমরা জানো এটা আমাদের অত্যন্ত পরিচিত একটি কোষ, জিঙ্ক 2+ আয়ন। এই দুইটার দাগ দ্বারা আমরা বোঝাই লবণ সেতু। কপার 2+ থেকে হবে কপার। এটি হচ্ছে আমাদের একটি ড্যানিয়েল কোষের সংকেত। আমরা সাধারণত যখন একটি কোষকে উপস্থাপন করি, তোমরা জানো যে কোষের বাম পাশে থাকে হলো জারণ তড়িৎদ্বার, আর ডান পাশে থাকে হলো বিজারণ তড়িৎদ্বার, বা এটাকে আমরা বলি জারণ অর্ধকোষ যেহেতু, অথবা আমরা বলি এটাকে আরও অনেক কিছুই বলতে পারি, যেমন এটাকে অ্যানোড অর্ধকোষ বলি। ডান পাশের তড়িৎদ্বারকে আমরা বলি ক্যাথোড অর্ধকোষ। তো সাধারণত অ্যানোডে জারণ ঘটে এবং ক্যাথোডে বিজারণ ঘটে। এই যে এখন যদি আমরা এই বিক্রিয়া যদি আমরা লিখতে চাই, অ্যানোড বিক্রিয়া, সরি কালি শুকিয়ে যাচ্ছে, এই অ্যানোড বিক্রিয়াটা কেমন হবে দেখো। জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হচ্ছে, জিঙ্ক 2+ আয়ন। কিভাবে হয়? দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে, অর্থাৎ জিঙ্ক পরমাণু দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হয়। তো এই কোষের যদি আমরা তড়িৎচালক বল লিখতে চাই, অর্থাৎ কোষ বিভব যদি আমরা লিখতে চাই, ই সেল সমান আমরা বলতে পারি ই নট সেল। এটাই কিন্তু নারনস্ট সমীকরণ, মাইনাস RT ভাগ NF লন জিঙ্ক আয়ন এর ঘনমাত্রা ভাগ জিঙ্কের ঘনমাত্রা। তো এটা কিভাবে লিখলাম? সাধারণত ভর ক্রিয়ার সূত্রের আমরা প্রয়োগ করছি। ভর ক্রিয়ার সূত্র অর্থাৎ উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত। এই দেখো এখানে উৎপাদ জিঙ্ক আয়ন আর বিক্রিয়ক কিন্তু জিঙ্ক, এখানে ভর ক্রিয়ার সূত্র প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, তো এটাই কিন্তু আমাদের নারনস্ট সমীকরণ। দেখো এটা যদি আমাদের কোষ বিভব হয়, অর্থাৎ অ্যানোড কোষ বিভব হয় অপ্রমাণ অবস্থায় বা নন স্ট্যান্ডার্ড স্টেটে, আর এটা যদি প্রমাণ অবস্থার কোষ বিভব হয়, তাহলে সম্পর্কটা হবে এরকম। তাহলে প্রমাণ অবস্থায় কোষ বিভবের সাথে আমরা কিছু অংশ বিয়োগ করে অথবা আমরা যোগ করেও করতে পারি। এই জায়গায় চিহ্নটা কিন্তু আমাদের যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। যখন উপরে উৎপাদ অর্থাৎ উৎপাদ ইষ্টু বিক্রিয়ক লিখবো তখন এটা আমাদের বিয়োগ হবে, আর যখন বিক্রিয়ক ইষ্টু উৎপাদ লিখবে তখন কিন্তু এটা আবার যোগ চিহ্ন দিতে হবে এখানে। তো এটা কোনো সমস্যা না, আমরা এখানে বিয়োগও ব্যবহার করতে পারি, যোগও ব্যবহার করতে পারি। চিহ্ন নিয়ে আমাদের দুইটাই ব্যবহার করা যায় এইটা। আচ্ছা, এখানে আমরা আরেকটু লিখতে পারি যে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT ভাগ NF লন জিঙ্ক 2+ আয়ন। তো এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে জিঙ্কের ঘনমাত্রা সবসময় 1 মোলার ধরা হয়, 1 মোলার। আচ্ছা, একই রকমভাবে এটাকে আমরা কিন্তু 1 নম্বর সমীকরণ বলতে পারি।
ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে দেখো, ক্যাথোড বিক্রিয়া হবে কি, কপার 2+ আয়ন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হবে। তাহলে ক্যাথোডে কপার 2+ আয়ন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত বিক্রিয়া। এই জন্য আমাদের লেখা দরকার যে সমীকরণে আমরা এই যে এখানে দেখছি এন, এই এনটা কিন্তু টোটাল ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ এখানে আমাদের যত মোল ইলেকট্রনের আদান প্রদান হবে এনটা হলো তাই। এখানে বিক্রিয়া যদি আমরা না লিখি, সমতা সহ বিক্রিয়া যদি না লিখি জারণ বিজারণ বিক্রিয়া, তাহলে কিন্তু এন এর মানটা আমাদের ভুল হয়ে যাবে। একটু পরে আমি দেখাবো এটা। এই জন্য আমাদের বিক্রিয়া লেখা দরকার। কেন দরকার? যেন এন এর মানটা আমরা ঠিকমতো লিখতে পারি। আর আরটা কি আমি আসলে বলতে ভুলে গেছি, আরটা কিন্তু মোলার গ্যাস ধ্রুবক, আর এর মান 8.31, ভালো মতো শোনো, 8.31 জুল পার কেলভিন পার মোল। টি এর মান, টিটা হলো তাপমাত্রা, সবসময় এটাকে আমরা কেলভিন স্কেলে নিয়ে যাব, অর্থাৎ সেন্টিগ্রেড স্কেলে যদি দেওয়া থাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। আর এফটা হচ্ছে 96,500 কুলম্ব, অর্থাৎ 1 ফ্যারাডে। আচ্ছা, আর এই যে এখানে জিঙ্ক আয়নের ঘনমাত্রা লিখলাম, এটা মূলত তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রা প্রশ্নে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা এটা পাবো। তো ক্যাথোডের বিক্রিয়া আমরা তো লিখে ফেললাম। এখান থেকে আমরা কিন্তু ক্যাথোড অর্ধকোষের, সরি কালি কলমে ডিস্টার্ব করছে, ক্যাথোড অর্ধকোষের বিভব আমরা কিন্তু লিখতে পারি এইরকম, ই নট কপার 2+ থেকে হচ্ছে কপার মাইনাস RT ডিভাইডেড NF লন কপার এর ঘনমাত্রা ভাগ কপার 2+ আয়নের ঘনমাত্রা। এইটাকে আমরা আবার লিখতে পারি কি, ই সেল ইজ ইকুয়াল টু এই কপার 2+ থেকে কপার মাইনাস RT NF লন 1/, কপার 2+ আয়ন। এটা আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো যে এখানেও কিন্তু আমরা ভর ক্রিয়ার সূত্র প্রয়োগ করেছি, কপার উপরে উৎপাদ আর নিচে বিক্রিয়ক। এখানে মাথায় রাখবে, যখন এই বিক্রিয়ক উপরে থাকবে আর উৎপাদ নিচে থাকবে, তখন কিন্তু এখানে নেগেটিভ সাইন থাকবে না, পজিটিভ হয়ে যাবে। আর সাধারণত আমাদের যেহেতু বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, অর্থাৎ উপরে উৎপাদ লিখবো আর নিচে বিক্রিয়ক লিখবো, সেক্ষেত্রে মাইনাস চিহ্ন ব্যবহার করব। আমরা দুইভাবেই মনে রাখতে পারি। এখন আমরা কি করব দেখো, আমরা অ্যানোড অর্ধকোষের বিভব পেয়ে গেলাম, ক্যাথোড অর্ধকোষের বিভব পেয়ে গেলাম। এইবার আমরা কোষ বিভব কিভাবে লিখতে পারি? কোষ বিভব আমরা লিখতে পারি ই সেল, আমরা লিখতে পারি এরকম, ই নট, আচ্ছা, ই অ্যানোড, এই অ্যানোড অক্স, আমরা লিখতে পারি ই অ্যানোড অক্স, অর্থাৎ অ্যানোডে সাধারণত অক্সিডেশন ঘটে। প্লাস আমরা লিখতে পারি ই ক্যাথোড, ক্যাথোড রেড মানে রিডাকশন। তো তোমরা জানো যে এই সমীকরণটাকে আমরা আরও দুইভাবে উপস্থাপন করতে পারি, অর্থাৎ এখানে যদি দুইটাই আমরা জারণ বিভব লিখতে চাই, অ্যানোড এবং ক্যাথোডে,
এখানেও ধরো অক্স লিখতে চাচ্ছ, অর্থাৎ ক্যাথোডেও যদি অক্সিডেশন লিখতে চাও জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে। আবার অ্যানোডে যদি তুমি রিডাকশান লিখতে চাও, অর্থাৎ এই অ্যানোডে যদি রিডাকশান লিখতে চাও তাহলে কিন্তু এই সামনে কিন্তু এর সামনে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ক্যাথোড রেড মাইনাস অ্যানোড রেড। তো আমরা ওইসব ভেজালে যাব না, আমরা শুধুমাত্র এই একটা সমীকরণই মনে রাখবো, ই অ্যানোড অক্স আর ক্যাথোড রেড। তো এখানে আমাদের দেখো লিখতে পারি ই অ্যানোডে কি ঘটছে, অ্যানোডে জিঙ্ক থেকে হয়ে গেল জিঙ্ক আয়ন, প্লাস ক্যাথোডে এই কপার 2+ আয়ন হয়ে গেছে কপার। এখন আমরা এই যে দুইটা মান দেখো জিঙ্ক 2+ থেকে 2, অর্থাৎ অ্যানোড অর্ধকোষের বিভব কিন্তু আমাদের এইটা, অর্থাৎ ই নট, এখানে আমরা অবশ্য আগে লিখতে পারতাম ই নট জিঙ্ক থেকে, এটা লিখতে পারতাম জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন। আর এখানে আমরা লিখতে পারতাম, এখানে অবশ্য লিখছি দেখো, কপার আয়ন থেকে কপার। তো এই জায়গায় আমরা কি লিখব, ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন মাইনাস RT NF লন জিঙ্ক 2+ আয়ন প্লাস ই নট কপার 2+ স্ল্যাশ কপার মাইনাস RT NF লন, দেখো এই যে এটা 1/, কপার 2+ আয়ন। এইটা আমরা এখন এটা মুছে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখো যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়ন প্লাস ই নট কপার 2+ থেকে কপার আয়ন মাইনাস RT NF, এটা কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকবে লন জিঙ্ক 2+ আয়ন প্লাস লন 1/, কপার 2+ আয়নের মোলার ঘনমাত্রা। এইটা সমান আমরা লিখতে পারি, দেখো যে এইটুকু সমান আমাদের কিন্তু ই নট সেল, অর্থাৎ এটা কিন্তু ড্যানিয়েল সেলের প্রমাণ অবস্থায় কোষ বিভব আমরা এটা লিখতে পারি। আর এখান থেকে RT NF লন, আমরা যদি লগের নিয়ম আমরা যদি এখানে আমরা প্রয়োগ করি, থার্ড ব্র্যাকেটটা একটু নিচে হয়ে গেল, এইটা ভাগ কপার 2+। আচ্ছা, অতএব ই সেল সমান আমরা লিখতে পারি ই নট সেল মাইনাস RT, ড্যানিয়েল সেলের বেলায় এখানে আমরা বলতে পারি এন এর মান 2, ড্যানিয়েল সেলের বেলায় 2F। আচ্ছা, আমরা NFই রেখে দিই এখানে। লগ, আমরা যদি লগে নিয়ে যাই তাহলে কি হবে, এটা লগ 2.303 লগ জিঙ্ক 2+ ভাগ কপার 2+। আচ্ছা, অতএব আচ্ছা এখানে আমরা এটা
সমীকরণের নাম দিলাম। আচ্ছা, আমি আবার সমীকরণটা ফ্রেশ করে লিখি উপরে। অর্থাৎ এই ই সেল ইজ ইকুয়াল টু এই ই নট সেল মাইনাস 2.303 RT ভাগ NF log জিঙ্ক 2+ এর মোলার ঘনমাত্রা ভাগ কপার 2+ এর মোলার ঘনমাত্রা। এইটা আমাদের সমীকরণে, অর্থাৎ এটি কোষ বিভব সংক্রান্ত নার্নস্ট সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের একটি কোষ যখন অপ্রমাণ অবস্থায় থাকবে, অর্থাৎ নন স্ট্যান্ডার্ড স্টেটে থাকবে, তখন আমরা এই নার্নস্ট সমীকরণ ব্যবহার করে ওই কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বা বিভব আমরা নির্ণয় করতে পারবো। দেখো, এখানে এই মানটা দেওয়া থাকবে, ই নট সেল এই মানগুলো দেওয়া থাকবে, অর্থাৎ জারণ প্রমাণ অবস্থায় জারণ বিভব বা বিজারণ বিভবের মান দেওয়া থাকে, প্রশ্নে দেওয়া থাকে। এনটা হলো ড্যানিয়েল কোষের ক্ষেত্রে এন এর মান হলো 2 মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এফ হলো 96,500, আরটা হলো 8.3। আমি নিচে একটু লিখে দেখাই, যেখানে আমরা দেখতে পাই আর সমান সবসময় 3.1 এই জুল পার কেলভিন পার মোল, টি হলো টেম্পারেচার কেলভিন স্কেলের, এন হলো মোল ইলেকট্রন সংখ্যা, আর সংখ্যা এফ হলো 96,500 কুলম্ব। তো এখানে আমাদের এই যে ইলেকট্রনের কথা যেটা বলছিলাম, ধরো অ্যানোড যদি এরকম হতো, অ্যানোড অ্যালুমিনিয়াম যদি হতো 3+, 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 3+ হয়, আর কপার যদি হতো ক্যাথোড, তাহলে কপার 2 মোল ইলেকট্রন নিয়ে কপার পরমাণু হয়। তো এই যে এখানে এন সমান হোয়াট, খেয়াল করো, তো এখানে এন সমান কত মোল হবে? দেখো, অ্যালুমিনিয়াম 3 মোল ইলেকট্রন ছেড়ে দেয়, আর কপার কিন্তু 2 মোল ইলেকট্রন নিতে পারে, তাহলে টোটাল ইলেকট্রনের আদান প্রদান হবে কিন্তু এখানে 2, এখানে × 3। আমরা যদি ইলেকট্রনকে ভ্যানিশ করতে চাই, এখানে 6 মোল ইলেকট্রন হবে যদি 2 দিয়ে গুণ করে দাও, আর এই জায়গায় কিন্তু হবে 6 মোল যদি একে 3 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ এখানে কিন্তু এন সমান হবে কিন্তু 6 মোল। এই জন্য আমাদের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া লেখা দরকার। আর এখানে এই যে জিঙ্ক আয়ন এবং কপার আয়নের ঘনমাত্রাটা, এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নার্নস্ট সমীকরণ ব্যবহার করে একটি নন স্ট্যান্ডার্ড স্টেটে কোনো কোষের কোষ বিভব নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। দোয়া করি সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।